হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি এক নতুন ভিডিও। দুদিন বাদই তোমাদের এইচএস পলিটিক্যাল সায়েন্স এক্সাম, তো নতুন করে পড়ার কিছুই নেই। তো তোমাদের জন্য তোমাদের রিভিশনের জন্য নিয়ে এসেছি দুটো মডেল কোশ্চেন পেপার, যেটা তোমরা ফলো করলে মোটামুটি 80 to 90% কমন পাবে। তো দেখলাম ইউটিউবে অনেকেই এই ধরনের মডেল কোশ্চেন পেপার নিয়ে এসেছে, কিন্তু তারা 149 টাকা চার্জ করছে তার উত্তরের জন্য। আমি আজকে দুটো আলোচনা করারই চেষ্টা করব, প্রশ্ন এবং উত্তর। প্রথমে প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্নে আসি। প্রথম মডেলে পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার 4 নিউ সিস্টেমে সময় তোমাদের দেবে 2 ঘন্টা, টোটাল মার্কস 40 নম্বর। সেকশন এতে আসি। 2 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে। আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবং দ্বিতীয় প্রশ্ন আসছে, আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসেবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই দুটো প্রশ্নেই আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এবং 2 নম্বর প্রশ্নে আসি। এখানেও যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন বলছে, সার্কের মূল নীতি উল্লেখ করো এবং আসিয়ানের কার্যাবলী উল্লেখ করো। তোমরা তোমাদের এই পার্ট থেকে সার্ক আর আসিয়ানটা ভালো করে পড়বে। এর ছাড়াও তোমাদের এই পার্টে রয়েছে বিমস্টেক আর ইউ বা ইউরোপিয়ান ইউনিয়ন। তোমরা ইউরোপিয়ান ইউনিয়ন বা বিমস্টেক যদি ছেড়েও দাও, তবুও সার্ক আর আসিয়ানটা কিন্তু পড়েই যাবে। এবার 3 নম্বর প্রশ্নে আসি। ভারতের রাষ্ট্রপতি দুটি বিচার বিভাগীয় ক্ষমতা উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জনস্বার্থ মামলা বা পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলতে কী বোঝো? এর মধ্যে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নম্বর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর আবার দিতে বলছে। গ্রামীণ বা পুর সমাজে আন্দোলনের দুটি বৈশিষ্ট্য বর্ণনা করো। সেকেন্ড প্রশ্ন, চিপকো আন্দোলনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই পার্ট থেকেও তোমরা চিপকো আন্দোলন বা নর্মদা বাঁচাও আন্দোলনটা ভালো করে পড়ে যাবে, তার মধ্যে একটা কমন পেয়েই যাবে। 5 নম্বর প্রশ্নে আসি। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কী বোঝো? এবং 73তম সংবিধান সংশোধনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এবার তোমরা যারা 73তম সংবিধান সংশোধনের কথা জানো, তারা কমেন্ট বক্সে আমাকে জানাও 73তম সংবিধান সংশোধন কি। সেকশন বিতে আসি। এখানে 4 নম্বরের প্রশ্ন আসবে, 3টে লিখতে হবে অথবা থাকবে। যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে বলছে। 6 নম্বরে, আঞ্চলিক সংস্থা হিসেবে সার্কের ভূমিকা বর্ণনা করো। বন্ধুরা, তোমরা সার্কটা কিন্তু একদমই ইগনোর করো না। সার্ক কিন্তু খুবই ভাইটাল। এখান থেকে 4 আর 2 নম্বর, 6 নম্বর রীতিমতো তোমাদের আসতেই পারে, তোমরা কমন পেতেই পারো। দ্বিতীয় প্রশ্ন আসি। ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যগুলো বর্ণনা করো। ইউরোপিয়ান ইউনিয়ন আর সার্কের মধ্যে যে কোনো একটা লিখতে বলেছে, তোমরা দুটোই পড়ে নেবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 7 নম্বরে, গ্রামীণ বা পুর সমাজ আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো। সেকেন্ড প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট। 8 নম্বরে আসি। গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী সংক্ষেপে বর্ণনা করো। আর দ্বিতীয় প্রশ্ন, সংবিধানের 368 ধারা অনুসারে কিভাবে ভারতের সংবিধান সংশোধন করা যায়। এবার আসি সেকশন সি, যেখান থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে। তোমাদের 3টে অ্যাটেম্প করতে হবে। 6 নম্বরে 6টা প্রশ্ন দেবে, 3টে অ্যাটেম্প করতে হবে। 18 নম্বর কিন্তু এখান থেকে আসে। আর এই প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল, আর এইগুলো 100% কমন আসবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তো এগুলো একদমই মিস আউট করবে না। আর এর সমস্ত, শুধু প্রশ্ন না, এর সমস্ত উত্তর আমি ফ্রিতে তোমাদের অ্যাভেলেবেল করে দিয়েছি এই উপরের ভিডিওটাতে। তোমরা চাইলে দেখেও নিতে পারো, আর কমেন্ট বক্সে লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে আদর্শবাদ এবং বাস্তববাদের তুলনামূলক পর্যালোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে মার্ক্সবাদ ব্যাখ্যা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বরে আসি। বিশ্বায়ন বলতে কী বোঝো? বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে। খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্নে আসি। ভারতে বিশ্বায়নের প্রভাব বা ফলাফলগুলি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু একদমই মিস করো না। 11 নম্বর প্রশ্নে আসি। ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সম্পর্কিত ক্ষমতা বর্ণনা করো। আমাকে কমেন্ট করে জানাও জরুরি অবস্থা সম্পর্কিত যে আর্টিকেলগুলি আছে সেগুলো মেনশন করো কমেন্টে, যদি তোমরা জানো। আর যদি না জানো সেটাও মেনশন করো, আমি তোমাদের জানানোর জন্য ভিডিও কালকেই নিয়ে আসবো। দ্বিতীয় প্রশ্নে আসি। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ, একদম মিস আউট করো না।
আচ্ছা, মডেল 1 এখানে শেষ হচ্ছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা শুধু চোখ বুলিয়েই যেও না, ভালো করে প্রশ্নগুলোর উত্তর মুখস্থও করে নিও। পরীক্ষার হলে দেখবে এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। তো মডেল 2তে আসি। মডেল 2তে সেকশন এ থেকে শুরু করি। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের ভূমিকা সংক্ষেপে লিখতে বলছে। সংক্ষেপে মানে সত্যিই খুব সংক্ষেপে লিখবে, কারণ তোমাদের হাতে তোমাদের পরীক্ষার হলে কিন্তু সময় খুবই কম। দ্বিতীয় প্রশ্নে আসি। পলিটিক্স অ্যামং নেশনের গ্রন্থটির লেখককে। আমার মনে হয় সবাই এটা জানো, হান্স জে মর্গেনথাউ। গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল এটাও দেখে নিও। প্রশ্নর উত্তর সব প্রোভাইড করা রয়েছে। যে কোনো একটি প্রশ্নের উত্তর আবার দিতে বলছে। সার্কো আসিয়ানের মধ্যে দুটি পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, কোন ঘোষণাপত্রের মাধ্যমে আসিয়ান গঠিত হয়? 3 নম্বর প্রশ্নে আসি। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে আবার। পকেট ভেটো কাকে বলে? আর দ্বিতীয় প্রশ্ন, অনাস্থা প্রস্তাব কি? খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, সুশীল সমাজ বা নাগরিক সমাজ বলতে কি বোঝায়? সুশীল সমাজ আন্দোলনের দুটি উদাহরণ বৈশিষ্ট্য এই সব কিছুই তোমরা কিন্তু পড়ে রেখো। 5 নম্বর প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দের সংযোজন হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ, একদম ইগনোর করো না। পঞ্চায়েত ব্যবস্থার 3টে স্তর কী কী সেগুলো উল্লেখ করতে বলেছে। সেকশন বিতে আসি। সেকশন বিতে আসার আগে আরও একটা কথা বলে নিই। সেকশন এতে আরও 2-1টা প্রশ্ন রয়েছে। জিরো আওয়ার কি বা পিআইএল তো আমি আগেই মেনশন করেছি। ইমপিচমেন্ট প্রক্রিয়া কি? এই ধরনের প্রশ্নগুলো তোমরা কিন্তু একটু পড়ে যেও। প্রশ্ন যদি খুব কঠিন হয় তাহলে ওই প্রশ্নগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। সেকশন বিতে আসি এবার। প্রথম প্রশ্ন, সার্কের সদস্য হিসেবে ভারতের ভূমিকা আলোচনা করো। সার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, একদম মিস আউট করো না। বিমস্টেক কেন গঠিত হয়েছিল? এর সাফল্যগুলো আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, নর্মদা বাঁচাও ও চিপকো আন্দোলনের তুলনামূলক বিশ্লেষণ করো। তথ্য অধিকার আইন কত সালে প্রণীত হয় এবং আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্নে আসি। 74তম সংবিধান সংশোধন আইন 1992 এর প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। আগের বার 73তম মেনশন করেছিলাম, বা 74তম। ভারতীয় সংবিধানের মৌলিক কাঠামো বলতে কি বোঝো? সেকশন সিতে আসি। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবে, আইআর এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সের মধ্যে সম্পর্ক আলোচনা করতে বলেছে। দ্বিতীয় প্রশ্নে আসি। আন্তর্জাতিক সম্পর্ক বিকাশের ধারাগুলি সংক্ষেপে আলোচনা করো। আন্তর্জাতিক সম্পর্কের যে বিবর্তন হয়েছে সেটা ভালো করে আলোচনা করতে বলেছে। সংক্ষেপেই আলোচনা করবে, মোটামুটি 100 থেকে 200 ওয়ার্ডের মধ্যেই লিখে সেটাকে শেষ করবে, কারণ তোমাদের হাতে কিন্তু সময় খুব কম। তোমরা আগের পরীক্ষাগুলোতে নিশ্চয়ই এগুলো বুঝতেই পেরেছো। 10 নম্বর প্রশ্নে আসি। 1991 সাল থেকে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের কী প্রভাব বর্তমান পরিস্থিতিতে পর্যালোচনা করো। এই প্রশ্নে তোমরা একটু রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো হয়েছে ভারতের রিগার্ডিং বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশন, সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করবে। দ্বিতীয় প্রশ্নে আসি। উন্নয়নশীল দেশগুলোর পরিবর্তনশীলতায় বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা তোমাদের লিখতে হবে, কিন্তু তোমরা চেষ্টা করবে দুটো প্রশ্নের উত্তরই তৈরি করে যাওয়ার। 11 নম্বর প্রশ্নে আসি এবং সর্বশেষ প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, একবার পড়াশুনো করে নিও। তাহলে আজকে এখানেই শেষ করছি। যারা এইচএসের পরে পরবর্তীকালে বিএ অনার্সে সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্স নিয়ে এগোতে চাও এবং ইংলিশ ভার্সন বা বাংলা উভয়তেই টিউশন নিতে চাও, অনলাইন এবং অফলাইন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিচ্ছি, সেখানে তোমরা আমাকে সরাসরি মেসেজ করতে পারো। আমি খুব স্বল্প মূল্যে এবং সহজেই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি পড়াই। তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য প্রথম 2টো ডেমো ক্লাস একদমই ফ্রি। তো বেস্ট অফ লাক স্টুডেন্টস, পরীক্ষা ভালো করে দাও।